আপনার চোখে ঢাকা কি? ইটস আ ডুম সিটি, ইটস আ গথাম সিটি। ব্যাটম্যানে যে গথাম সিটি বলে যে ডুমস হয়ে গেছে, সবকিছু শেষ। ইকোনমিস্টের দৃষ্টিতে পৃথিবীর নিকৃষ্টতম শহর হচ্ছে ঢাকা শহর। আমার চোখে ঢাকা ভালোবাসার শহর। শব্দ দূষণ কিন্তু কোনো একটা ফুটানির ব্যাপার না, যে একটা শব্দ দূষণ কি এটা বড় লোকের ব্যাপার। শব্দ দূষণ একটা খুব মারাত্মক স্বাস্থ্যহানির কারণ। যে কোনো বিদেশিকে জিজ্ঞেস করবেন যারা বাংলাদেশে আসে যে তোমার ঢাকার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সটা কি। আমরা সবাই জানছি, যেটা আমার আপনার মুখের কথা না, যে যদি আপনি ঢাকা শহরে থাকেন তাহলে আপনি অন্য যে কোনো শহরের চেয়ে আপনি 7 বছর কম বাঁচবেন। আমরা এই ব্যাপারে কি করছি? কিছু কিন্তু করছি না। আমরা সবাই বসে আছি, আমরা সবাই নিঃশ্বাস নিচ্ছি এবং ধরে নিচ্ছি আমাদের কারোর কিছু করে নেই, আমরা 7 বছর আগে মরে যাব। আপনি যদি ঢাকা শহরের বাসা ভাড়া চিন্তা করেন, এটা বস্তির বাসা ভাড়া, আপনি স্কোয়ার ফিটে হিসাব করলে কিন্তু নিউ ইয়র্কের বাসা ভাড়া সমান। এটা কিন্তু কম বাসা ভাড়া না। ঢাকা শহরে আমার জন্ম, ঢাকা শহরে আমি বেড়ে উঠেছি, ঢাকায় আমি সাইকেল চালানো শিখেছি এই রাস্তায়, এই লেকগুলোতে আমি সাঁতার কাটা শিখেছি। আমার ঢাকা শহরে আমার প্রথম প্রেম ঢাকা শহরে। ঢাকা শহরে কোনো পার্ক নেই, বাচ্চারা কোথায় যাবে? বাচ্চাদের খেলার জায়গা নেই, বাচ্চাদের গান গাওয়ার জায়গা নেই। আমাদেরকে বাচ্চাদের জন্য এই শহরটাকে তৈরি করতে হবে। সাধারণ মানুষ কিন্তু রাস্তা পরিষ্কার রাখে, আর নোংরা করে গুলশানের কিছু বড় লোক মানুষরা যারা প্রতিদিন ঘরের ময়লাগুলো নিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে যায়। লন্ডন আইন পড়ালেখা করছি ছাত্র, তো গাড়ি চালাতে গিয়ে একবার গাড়ি চালাতে একটু খিদে লেগে গেল, তো মনে হলো এক প্যাকেট চিপস কেনার জন্য। নো পার্কিং হচ্ছে, কেউ নেই আশেপাশে, ভেবেছি জাস্ট যাবো চিপসের প্যাকেটে কিনে নিয়ে চলে আসবো। ফাঁকা রাস্তা, খুব ভিড়ও নেই। তো আমি যখন ফেরত আসলাম দেখলাম গাড়ির মধ্যে 120 পাউন্ড এর একটা ফাইন আমার উপর দিয়ে দিয়েছে। তখন আমি সপ্তাহ চলি 60 পাউন্ডে। 60 পাউন্ডে হাত খরচ দিয়ে 120 পাউন্ডের জরিমানা যে একবার খেলাম, সারা জীবনে কিন্তু আমি নিয়মটা ভঙ্গ করি নাই। ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে ওই ইটভাটা। সরকার প্রতি বছর নিয়ম করে ইটভাটা বন্ধ করে, এবং আমরা আইনজীবীরা এটার জন্য প্রচন্ডভাবে দায়ী। আমরা হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন করি, আবার তারা 6 মাসের জন্য পেয়ে যান, আবার সামনের বছর গিয়ে একই ঘটনা। তো আমরা দুটো ইন্টারসেকশন খালি বন্ধ করে দিলাম, যে দুটো দিকে গাড়ি আসতে পারবে না, সোজা গাড়ি চলতে থাকবে। যেটাকে 35 মিনিট লাগতো এখন 2 মিনিট লাগে। ঢাকা শহরকে আমার ধারণা ঠিক করতে 5 বছর সময় লাগবে। ভার্চুয়াল কোর্ট শুরু হলো, তো আমাদের কিছু আইনজীবী কোর্ট বিল্ডিং এ ঘুরে বলছেন ভাই ভার্চুয়াল কোর্ট কোনটা, ওইখানে নাকি মামলা হচ্ছে। সেই অবস্থা থেকে 3 মাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষ অনলাইনে আমরা মামলা মোকদ্দমা করছি, সব করছি, এবং ইটস রানিং পারফেক্টলি। আমাদের বাঙালি জাতির সুবিধা হলো যে আমরা খুব সহজে অ্যাডাপ্ট করতে পারি। বাংলাদেশিরা তো বিদেশে বিখ্যাত, যে বাংলাদেশিরা কিন্তু বিদেশে বিখ্যাত তার নিয়ম মেনে চলে, নিয়ম ভাঙে না। আমরা খুব নিয়ম মেনে চলা জাতি। আমরা জানি যে 6 মাত্রার উপরে ভূমিকম্প হলেই কিন্তু রাজুকের একটা পরিসংখ্যানে ছিল যে 1 লাখের উপরে ভবন ধসে পড়বে, যেটা কিনা আবার আমাদের ডক্টর শামীমুজ্জামান বসুনিয়া স্যার বলছেন যে এটা আসলে একটা ভুল তথ্য। ঢাকা শহরের কোনো ভবনই আসলে ভূমিকম্প প্রতিরোধী না। প্রতি বছর একবার করে একটা ডেইলি স্টারে রাউন্ড টেবিল হয়, হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা সবাই গিয়ে বড় বড় কথা বলি, হ্যাঁ, ওখানেই শুরু ওখানেই শেষ। বেঙ্গলের প্রতি 100 বছরে 7.5 স্কেলের একটা করে ভূমিকম্প হয়, এবং সেটা আমাদের বেঙ্গলে লাস্ট হয়েছে 120 বছর আগে। সো উই আর ওভারডিউ। এটা রাজনৈতিক সদিচ্ছা। এই মানুষগুলো যদি বাসা হয়ে যায় তাহলে তো আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি তাদের আপনার অধিকার ফলাতে পারবেন না। এই মানুষগুলো আপনার কৃতদাস হয়ে থাকবে না, তারা মানুষের মতো মানুষ হবে। সংস্কারে আপনারা এত বড় বড় কথা বলছেন, একটা কথা তো বলবেন কিভাবে ঢাকা শহরকে বাঁচাবেন, কিভাবে এই মানুষ বাঁচবে। এগুলো নিয়ে আমরা কোনো কথা বলছি না। যদি নগর সংস্কার না হয় তাহলে এই সব সংস্কার আমার কাছে মূল্যহীন। আপনাকে মানুষের যে আসল সমস্যা সেগুলো নিয়ে ভাবতে হবে। আপনি এগুলো ভাবেন, আমি মানা করছি না, কিন্তু মানুষের মূল সমস্যাগুলো নিয়ে আলোচনা না করলে মানুষ কি মনে করছে আপনার হচ্ছে ইউ লিভ আপ দেয়ার, আমার আপনার সমস্যা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা নেই। এক্স্যাক্ট। আপনার কি মনে হয় যে আমাদের এখানে ওই পিপলস পার্টিসিপেশনটা আমরা কিভাবে আরো বাড়াতে পারি? আমরা তো মানুষের কথা আমি আপনি বলি, সবাই বলি, কিন্তু যখন ওনারাও আমাদের জায়গায় থাকলে বলেন, তো ওনারা যখন ওখানে যান ওনারা ভুলে যান। এই ভোলার জন্য ওনারা সুযোগটা না পান, সেজন্যই এই মেকানিজমগুলো দরকার, যেগুলোর মাধ্যমে ওনারা আমাদের কথা, আমাদের মতো সাধারণ মানুষের কথা শুনতে বাধ্য হবেন। আমরা আসলে উত্তরণের কিছু পথ দেখতে চাই। সেটা তো আপনি চান না। আপনি যতক্ষণ পর্যন্ত সেটা না চান, এদের ভাগ্যের পরিবর্তন হবে না। ইট ইজ এ কোয়েশ্চেন অফ পলিটিক্যাল উইল।